জয়া তার দুই মেয়ে ঝিনুক এবং পায়েলকে নিয়ে একটি ছোট্ট বাড়িতে থাকতো। জয়ার স্বামী বহুদিন আগেই একটি অ্যাক্সিডেন্টে মারা যায়। তারপর থেকে জয়া সেলাই মেশিনে কাজ করে তার দুই মেয়েকে পড়াশোনা শেখায়। জয়ার বড় মেয়ে ঝিনুক সেও খুব ভালো সেলাইয়ের কাজ জানতো। মা, তুমি সারা রাত জেগে অনেক সেলাই করেছো, এবার সরো, আমাকে একটু সেলাই করতে দাও। আরে ছাড় না, আমি করে নেব। না না, আর কোনো কথা নয়, তুমি এবারে ওঠো, গিয়ে একটু বিশ্রাম নাও। ঝিনুক তার মা জয়াকে জোর করে সরিয়ে দিয়ে নিজেই সেলাইয়ের কাজ করতে শুরু করে। এই সময় তার ছোট বোন পায়েল সেখানে আসে। দিদি, কালকে আমার কলেজ ফ্রেন্ড অন্বেষার বার্থডে পার্টি আছে, আমাকে একটা ড্রেস বানিয়ে দে না। ঠিক আছে, আমার কাছে একটা ভালো ফেব্রিক আছে, সেই ফেব্রিকটা দিয়ে আমি তোর জন্য সুন্দর একটা ড্রেস বানিয়ে দেব, তুই কালকে ওটা পরেই পার্টিতে যাস। না না, অন্য কোনো ড্রেস নয়, চুড়িদার বানিয়ে দে, চুড়িদার পরেই ও যাবে কালকে। আরে মা, ও তো পার্টিতে যাবে, ওখানে কেউ চুড়িদার পরে যায় না। কেউ না যাক, ও যাবে। আমাদের গরিব ঘরের মেয়েদের অত ছোট ছোট ড্রেসে মানায় না, 5 জন 5 রকম কথা বলবে, তুই ওর জন্য চুড়িদারই বানিয়ে দে। এরপর ঝিনুক তার বোন পায়েলের জন্য একটা সুন্দর চুড়িদার বানিয়ে দেয়। পরের দিন পায়েল তার দিদির বানানো সেই চুড়িদারটি পরে অন্বেষার বার্থডে পার্টিতে চলে যায়। কিন্তু সেখানে অন্যান্য মেয়েরা ছোট ছোট বিভিন্ন ধরনের ড্রেস পরে পার্টিতে উপস্থিত হয়। আরে পায়েল, তুই এটা কি পরে পার্টিতে এসেছিস? কেন, চুড়িদার পরে এসেছি। তুই মনে হয় ভুল করে পার্টিতে চলে এসেছিস, তোর এই ড্রেস পরে তো মন্দিরে যাওয়া উচিত। তোরা এমন কেন বলছিস বলতো? চুড়িদার পরে কি পার্টিতে আসা যায় না? না রে, যাই না। অবশ্য পার্টির তুই কি বুঝিস, তোর মতো মেয়েদেরকে কি আর বলি, আমাদের মতো স্মার্ট কোনোদিনও হতে পারবি না তোরা। এখানে কি কোথাও লেখা আছে যে পার্টিতে আমি চুড়িদার পরে যেতে পারবো না? এই রিয়া, চল তো এখান থেকে, এর সাথে তর্ক করতে পারবো না, কোথা থেকে উঠে এসেছে কেই জানে। এই বলে প্রিয়া রিয়া সেখান থেকে চলে যায় এবং পায়েল পার্টি করতে ব্যস্ত হয়ে পড়ে। পার্টিতে সব মেয়েরাই শর্ট ড্রেস পরে এসেছিল। এখানে তো সবাইকেই দেখছি শর্ট ড্রেস পরে আছে, এখন আমার নিজেরই মনে হচ্ছে যে আমি মন্দিরে পূজা করতে এসেছি। এই বলে পায়েল পার্টি থেকে বেরিয়ে চলে যায়। দুঃখী হয়ে পায়েল যখন বাড়ি ফিরে আসে, তার মা জয়া তাকে বলে, কি হয়েছে রে পায়েল, এরকম মুখটা ভারী করে আছিস কেন? আর এত তাড়াতাড়ি পার্টি থেকে চলে এলি যে? এত তাড়াতাড়ি আসবো না তো কি করব, ওখানে সবাই শর্ট শর্ট ড্রেস পরে এসেছিল আর আমি চুড়িদার পরে গেছি, আমাকে নিয়ে সবাই হাসাহাসি করছিল। কিন্তু এতে হাসাহাসি করার কি আছে, তোর চুড়িদারটা তো খুব সুন্দর মানিয়েছে তোকে। দূর, এসব চুড়িদার পরে কেউ পার্টি করতে যায়? আমাকে দেখে মনে হচ্ছিল আমি যেন ওখানে পূজা করতে গেছি। এই সময় পায়েলের দিদি ঝিনুক সেখানে আসে। সত্যি মা, পায়েল ঠিক কথাই বলছে, আমিও একবার কলেজের ফ্রেশার্স ওয়েলকামে চুড়িদার পরে গেছিলাম, আমাকে নিয়েও সবাই অনেক হাসাহাসি করছিল, এতে সবারই খুব খারাপ লাগে মা। ঠিক বলেছিস দিদি, আমার তো মনে হচ্ছিল আমি ওখানে কেঁদেই ফেলবো। আরে ওরা বড় লোকের মেয়ে, ওদের কথা মাথায় নিবি না, তোরা শুধু তোদের পড়াশোনায় মন দে। পায়েল এবং ঝিনুক চুপ করে তার মায়ের সব কথা শোনে। পরের দিন যখন পায়েল আবার কলেজে যায়, তখন তাকে নিয়ে সবাই হাসাহাসি করতে শুরু করে দেয়। এই সময় মনীষ নামের একটি ছেলেকে দেখে পায়েলের খুব ভালো লাগে। আরে কত সুন্দর দেখতে ছেলেটাকে, কত হ্যান্ডসাম, এই ছেলেটা যদি আমার বয়ফ্রেন্ড হতো কত ভালো হতো। কিন্তু এই ছেলেটাও তো শর্ট ড্রেস পরা মেয়েদের দিকেই তাকিয়ে আছে, ধুর, এখানেও ওরা জিতে যাবে। এই দেখে পায়েলেরও শর্ট ড্রেস পরার ইচ্ছা আরো বেশি বেড়ে যায়। ইচ্ছে তো করছে এক্ষুনি একটা শর্ট ড্রেস পরে ছেলেটার কাছে যাই আর তাকে প্রপোজ করি। না, যেভাবেই হোক একটা শর্ট ড্রেস আমাকে কিনতেই হবে। পায়েল কলেজ শেষ করে বাড়ি ফিরে তার মাকে গিয়ে একটি শর্ট ড্রেস কিনে দিতে বলে। দেখো মা, অনেক হয়েছে, এবার তুমি আমাকে একটা শর্ট ড্রেস কিনে দাও। হ্যাঁ মা, আমারও একটা শর্ট ড্রেস চাই। আরে শর্ট ড্রেস কিনে দেওয়ার মতো টাকা আমার কাছে নেই, আর তোরা এই বয়সে শর্ট ড্রেস পরবি? হ্যাঁ পরবো, কেন, কি হয়েছে তাতে? সবাই তো পরে, আর আমরা পরি না বলে সবাই আমাদেরকে নিয়ে হাসাহাসিও করে। আমার কাছে তোদের শর্ট ড্রেস কেনার জন্য কোনো টাকা নেই, তোদের শর্ট ড্রেস পরার ইচ্ছে হলে তোরা নিজেরা জোগাড় করে নে। এই বলে রেগে গিয়ে জয়া সেখান থেকে চলে যায়। দেখলি তো দিদি, মা খালি কেমন করে। দাঁড়া বোন, আমার কাছে একটা খুব ভালো ফেব্রিক আছে, চল ওটা দিয়ে দুজনে দুটো মিনি স্কার্ট বানিয়ে নি। তুই পারবি তো বানাতে? হ্যাঁ হ্যাঁ পারবো, চল না দেখাই যাক। এরপর ঝিনুক একটি কাপড় দিয়ে দুজনের জন্য দুটো মিনি স্কার্ট বানিয়ে নেয়। আরে দিদি, দারুণ হয়েছে এটা, কাল তুই এটা পরেই কলেজ যাবি, দেখবি সবাই তোকে কত কমপ্লিমেন্ট দেবে। পরের দিন পায়েল সেই ড্রেসটি পরে কলেজে যায়।
সবাই পায়েলকে দেখে আবার হাসতে শুরু করে দেয়। ও মাই গড, এটা তুই কি পরে এসেছিস? কেন, শর্ট ড্রেস, তোরা যেরকম পরেছিস। এইটা শর্ট ড্রেস? একটা কাপড়কে নিজের চারিদিকে জড়িয়ে নিয়েছিস, পুরো কার্টুনের মতো দেখতে লাগছে তোকে। পায়েলকে নিয়ে সবাই হাসাহাসি করতে শুরু করে। অপরদিকে ঝিনুকও সেই শর্ট স্কার্ট পরে মুদির দোকানে চাল কিনতে যায়। ঝিনুককে দেখে মুদির দোকানে থাকা এক ব্যক্তি হাসতে হাসতে বলে, ছি ছি ছি, ড্রেসের কি অবস্থা! এইসব দেখে দেখেই আমাদের সমাজ নষ্ট হচ্ছে। আপনার নজর খারাপ, সেই কারণেই আপনি এসব কথা বলছেন। হ্যাঁ হ্যাঁ, এখন তো আমাদের নজর খারাপ হবেই। অবশ্য তোমাদেরকে কিছু বলা বেকার, কিছু বললেই তো একেবারে খাই খাই করে ওঠো। হ্যাঁ হ্যাঁ, কিছু বলবেন না। আমরা যদি আপনাদেরকে মুখ আর হাত দেখাতে পারি, তাহলে পা কেন দেখাতে পারি না? সেটা তো শরীরেরই একটা অংশ। এই বলে ঝিনুক দোকান থেকে বেরিয়ে পড়ে। অন্যদিকে পায়েল তার ক্লাসে গিয়ে এক কোণে বসে কাঁদতে শুরু করে। হে ভগবান, আমরা গরিব বলে কি সব সময় এভাবে অপমানিত হব? পায়েল দুঃখী মনে বসেছিল, সেই সময় মনীষ নামের সেই ছেলেটি পায়েলের কাছে এসে বলে। পায়েল তার সামনে মনীষকে দেখতে পেয়ে অবাক হয়ে যায়। হ্যালো পায়েল, তোমার সাথে আমার একটু কথা ছিল। কি দরকার, বলুন। তুমি যে আজকে মিনি স্কার্টটা পরেছো, এই স্কার্টটা কোথা থেকে কিনেছো? এটা এটা তো আমার দিদি বানিয়ে দিয়েছে। কেন, কি হয়েছে? ওয়াও, তোমার দিদি এটা বানিয়েছে? আসলে আমাদের একটি শর্ট ড্রেস ম্যানুফ্যাকচারিং কোম্পানি আছে, সেখানে এরকমই একজন ট্যালেন্টেড ডিজাইনার দরকার ছিল। এত সুন্দর ইউনিক ডিজাইন আমি আগে কখনো দেখিনি। তুমি প্লিজ আমাকে তোমার দিদির কাছে নিয়ে চলো। মনীষের মুখে এই কথা শুনে পায়েল খুব খুশি হয়ে যায় এবং পায়েল মনীষকে নিয়ে তার বাড়িতে আসে। এদিকে তাদের বাড়িতে ঝিনুক এবং জয়া নিজেদের মধ্যে কথা বলছিল। কি দরকার ছিল এই ছোট পোশাকটা পরে বাইরে বেরোনোর? নিজের পায়ে নিজেই কুড়ুলটা মারলি তো। মা, পোশাক কখনো ছোট হয় না, আসলে সবার নজরটা ছোট, সেই কারণেই সবাই পোশাকটাকে ছোট হিসেবে দেখছে। একদম ঠিক কথা বলেছেন দিদি, পোশাক কখনো ছোট হয় না। আমাদের নজর বদলালে পোশাকের চেহারাটাও বদলে যাবে। আপনি আপনি কে? দিদি, এ হলো মনীষ, ও আমাদের সাথে আমাদের কলেজে পড়ে। ও তোর সাথে কিছু কথা বলতে চায়। আমার সাথে? আমার সাথে কি দরকার? দেখুন দিদি, আপনি যে মিনি স্কার্টটা বানিয়েছেন, এই ডিজাইনটা আমার খুব পছন্দ হয়েছে। আমি এরকমই একজন ট্যালেন্টেড ডিজাইনারকে বহুদিন ধরে খুঁজছিলাম। আমার বাবার ম্যানুফ্যাকচারিং কোম্পানি রয়েছে, সেখানে আপনাকে হায়ার করতে চাই। আপনি প্লিজ না করবেন না? এ কি বলছেন আপনি? আপনি আমাকে হায়ার করতে চান? হ্যাঁ, আর আমরা আপনাকে 30,000 টাকা স্যালারি পে করব। মনীষের মুখে এই কথা শুনে ঝিনুক এবং জয়া দুজনেই অনেক খুশি হয়ে যায়। থ্যাংক ইউ আপনাকে, আমাকে এত ভালো একটা সুযোগ দেওয়ার জন্য। আরে থ্যাংক ইউ আপনাকে নয়, আমাদের বলা দরকার। এটা আমাদের অনেক বড় একটা পাওনা। পরের দিন থেকে ঝিনুক মনীষদের শর্ট ড্রেস ম্যানুফ্যাকচারিং কোম্পানিতে যোগ দেয় এবং সেখানে নিত্য নতুন বিভিন্ন শর্ট ড্রেস বানাতে থাকে। এবং অপরদিকে মনীষ ও পায়েল দুজনেই ঝিনুকের কাছ থেকে কাজ শিখতে থাকে। সত্যি দিদি, আপনি যে এত সুন্দর করে আমাদেরকে কাজটা শেখাবেন আমি তো ভাবতেই পারিনি। আপনার মতো না হোক, আপনার অনেক কাছাকাছি আমরা আসতে পেরেছি, এটাই অনেক। তোমাদের দুজনের মধ্যেই চেষ্টা আছে, আর এই চেষ্টা তোমরা চালিয়ে যাও, দেখবে একদিন ঠিক তোমরা সফলতা পাবে। মনীষ এবং পায়েল দুজনে ঝিনুকের কাছে কাজ শিখতে শিখতে দুজনের মধ্যে একটা ভালো বন্ধুত্ব তৈরি হয় এবং সেই বন্ধুত্ব কখন যে ভালোবাসার রূপ নেয় সেটা তারা নিজেরাও বুঝতে পারে না। পায়েল, আমি যে কখন তোমাকে ভালোবেসে ফেলেছি আমি নিজেও জানি না। আমি তোমায় বিয়ে করতে চাই। পায়েল ও মনীষের ম্যারেজ প্রপোজালে রাজি হয়ে যায়। কিছুদিন পরে দুই বাড়ির সম্মতিতে মনীষ এবং পায়েলের বিয়ে হয়। এখন পায়েল মনীষকে নিয়ে সুখে শান্তিতে সংসার করছে। অপরদিকে ঝিনুক মনীষদের সেই শর্ট ড্রেস ম্যানুফ্যাকচারিং কোম্পানির সিনিয়র ডিজাইনার হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করে। তো বন্ধুরা, আজকের গল্পটি তোমাদের কেমন লাগলো অবশ্যই আমাদেরকে কমেন্ট করে জানাও। এরই সঙ্গে আমাদের গল্পটিকে লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিতে ভুলো না। আবার তোমাদের সঙ্গে দেখা হচ্ছে আরো একটি নতুন গল্পে। কুন্দনপুর গ্রামে প্রদীপ তার পরিবারের সঙ্গে থাকতো। প্রদীপ একজন ফুচকাওয়ালা ছিল। সে পথের ধারে ফুচকা বিক্রি করে যা টাকা রোজগার করত সব টাকা সংসার খরচেই শেষ হয়ে যেত, আর সেই কারণে তাকে প্রায় সময় হাত খরচ ছাড়াই দিন কাটাতে হতো। এরকমই একদিন প্রদীপ রাস্তায় ফুচকা বিক্রি করছিল, তখনই তার বন্ধু সঞ্জয় সেখানে আসে। প্রদীপ, আর কতদিন এভাবে ফুচকা বিক্রি করে নিজের জীবন শেষ করবি? তুই আমার সঙ্গে শহরে চল, ওখানে তোকে একটি ভালো কাজের ব্যবস্থা করে দেব। সঞ্জয়,
আমি ভালো করে জানি তুই শহরে আমাকে তোর মতো সিকিউরিটি গার্ডের চাকরি খুঁজে দিবি। এখানে আমি যেমন আছি ভালোই আছি, শুধু শুধু দিনরাত কাউকে সেলিউট করতে ভালো লাগে না। প্রদীপ, এটা তুই একদম ঠিক বলেছিস, কিন্তু নিজেদের সংসার চালানোর জন্য এর থেকে ভালো কাজ কি আর হবে, যেই কাজে বেশি পরিশ্রম না করেই ভালো রোজগার করা যায়। তোর মতো আমিও সে কথাই ভাবছি কম পরিশ্রম করে কিভাবে ধনী হওয়া যায়। তারা দুই বন্ধু নিজেদের মধ্যে কথা বলছিল, তখনই একটি ধনী পরিবারের মেয়ে গাড়িতে বসে সেই রাস্তা দিয়ে চলে যায়। প্রদীপ এবং সঞ্জয় সেই মেয়েকে দেখে অনেক খুশি হয়ে যায়। প্রদীপ, মেয়েটাকে দেখেছিস? কত সুন্দর দেখতে। হ্যাঁ রে সঞ্জয়, সুন্দরী হওয়ার সাথে সাথে ও ধনী পরিবারের মেয়ে, কিন্তু আমরা শুধু শুধু ওকে নিয়ে এত কেন ভাবছি? আমাদের গরিবদের কপাল কি এত ভালো যে এরকম ধনী পরিবারের মেয়ে আমাদের বউ হবে? এটা একদম ঠিক কথা, কিন্তু ভালো পোশাক পরে এরকম ধনী পরিবারের মেয়েদের একটু ট্রাই করে দেখতে কি সমস্যা আছে? যদি আমাদের মতো হ্যান্ডসাম স্টাইলিশ ছেলেদের দেখে কেউ পটে যায়। ঠিক বলেছিস, বড় পরিবারের মেয়ে জীবনে চলে এলে আমরা পরিশ্রম না করেই অনেক বড়লোক হয়ে যাব। এরকম মেয়েদেরকে পটিয়ে বিয়ে করার জন্য আমাদের তৈরি থাকতে হবে। তারা দুই বন্ধু এই বলে প্রথমে তাদের কাছে থাকা কিছু টাকা দিয়ে ভালো ভালো কয়েকটা পোশাক বানিয়ে নেয়। এরপর তারা তাদের এক বন্ধুর কাছ থেকে বাইক ধার নিয়ে কলেজের সামনে গিয়ে দাঁড়ায়। ভাই প্রদীপ, ধনী পরিবারের মেয়ে পটানোর জন্য এত টাকা খরচ করে ফেললাম, টাকা খরচ করার সাথে সাথে নিজেদের কাজও ছেড়ে কলেজের বাইরে দাঁড়িয়ে আছি, কিন্তু এত কিছু করার পরেও যদি কোনো কাজ না হয় তাহলে কি করব? কি আর করব, আবার নিজেদের কাজে ব্যস্ত হয়ে যাব। কিন্তু তার আগে ভালো করে ট্রাই করে দেখতে কি ক্ষতি? যদি আমাদের দুই বন্ধুর মধ্যে কারোর কপাল খুলে যায়। দুই বন্ধু নিজেদের মধ্যে কথা বলছিল, তখনই কলেজের ছুটি হয় এবং এক এক করে সব মেয়েরা নিজেদের বাড়ি যাওয়ার জন্য কলেজ থেকে বাইরে বেরিয়ে আসে। তখনই প্রদীপের নজর বর্ষা নামের এক সুন্দরী মেয়ের উপরে পড়ে। সঞ্জয়, মেয়েটাকে দেখ, দেখতে যেমন সুন্দরী তেমনই পোশাক আশাক, দেখে মনে হচ্ছে খুব ভালো ফ্যামিলির মেয়ে। এই প্রদীপ, এটা পাশের গ্রামের প্রধানের মেয়ে, আর শুনেছি বাবার একমাত্র মেয়ে। আরে বাহ, এ তো সোনাই সোহাগা, ধনী পরিবারের একমাত্র মেয়ে, মানে বিয়ের পর সবকিছু আমার। প্রদীপ অনেক খুশি হয়ে যায়। এদিকে বর্ষাও প্রদীপকে প্রথম দেখাতে পছন্দ করে ফেলে। দীপা, ছেলেটাকে দেখ, কত হ্যান্ডসাম দেখতে, আর তখন থেকে দাঁড়িয়ে দাঁড়িয়ে শুধু আমার দিকেই দেখছে। বর্ষা, আমার মনে হচ্ছে তোকে ওর পছন্দ হয়েছে, তাই এভাবে দাঁড়িয়ে তোকে দেখছে। কিন্তু তোর হঠাৎ কি হলো যে তুই এসব নোটিস করছিস? দীপা, এই প্রথমবার আমার কোনো ছেলেকে এত ভালো লেগেছে, তাই ভাবছি একবার ওর সঙ্গে গিয়ে কথা বলি। বর্ষা, আমার মনে হয় তোর মাথা খারাপ হয়ে গিয়েছে। প্রথম দেখাতে পছন্দ হলেও কেউ কি এভাবে কারোর সঙ্গে কথা বলে? তাই ওর সঙ্গে কথা বলার জন্য তুই আরো কিছুদিন অপেক্ষা কর। দীপা বর্ষাকে এই বলে সেখান থেকে বাড়ি ফিরে যায়। এদিকে প্রদীপ এবং সঞ্জয়ও বুঝতে পারে যে বর্ষা প্রদীপকে পছন্দ করেছে, তাই তারাও খুশি খুশি সেখান থেকে বাড়ি ফিরে আসে। এভাবে প্রতিদিন প্রদীপ এবং সঞ্জয় কলেজের বাইরে দাঁড়িয়ে থাকে। অপরদিকে বর্ষাও প্রদীপকে এভাবে দেখে অনেক খুশি হয়ে যায়। একদিন বর্ষা দীপাকে বলে, দীপা, ওই ছেলেটা প্রতিদিনই আমার জন্য কলেজের বাইরে অপেক্ষা করে, মনে হচ্ছে ও আমাকে সত্যিকারের ভালোবাসে। তাই আমি ভেবেছি আজ কলেজ ছুটির সময় আমি ওকে আমার মনের কথা বলবো। বর্ষা, যা করবি খুব ভেবে চিন্তে কর, কারণ তোর বাবা মা যদি জানতে পারে তোর লেখাপড়াই বন্ধ করে দেবে। যা হবে দেখা যাবে, বাবা মায়ের ভয়ে আমি ওকে হারাতে চাই না। বর্ষা এই বলে কলেজ ছুটি হওয়ার সময় প্রদীপের সঙ্গে দেখা করে। প্রদীপ, তোমাকে আমি অনেক পছন্দ করি, আর আমি এটাও জানি যে তুমিও আমাকে খুব পছন্দ করো। তুমি কি আমাকে বিয়ে করতে রাজি আছো? দীপা এবং সঞ্জয় বর্ষার কথা শুনে অবাক হয়ে যায়। এদিকে প্রদীপ বর্ষার মুখে বিয়ের কথা শুনে অনেক খুশি হয় এবং পরের দিনই তারা মন্দিরে গিয়ে বিয়ে করে নেয়। বিয়ের পর প্রদীপ বর্ষাকে বলে, বর্ষা, চলো তোমাদের বাড়ি যাই, তোমার বাবা মায়ের কাছে ক্ষমা চেয়ে আমরা ওখানেই শিফট হয়ে যাব। না প্রদীপ, আমার বাবা মা কখনো আমাদের এই বিয়ে মেনে নেবে না। তাছাড়া আমি আমার মা বাবার কাছে কেন যাব? আমি তো আমার শ্বশুর বাড়িতে যাব। বর্ষার মুখে এই কথা শুনে প্রদীপ হতভম্ব হয়ে যায়। আচ্ছা, তুমি এখানে বসো, সঞ্জয়ের সঙ্গে আমার কিছু কথা আছে। এরপর প্রদীপ সঞ্জয়ের কাছে গিয়ে বলে, সঞ্জয়, আমি ধনী পরিবারের জামাই তো হয়ে গেলাম, কিন্তু আমার বউ যে তার বাড়িতে যাওয়ার জায়গায় আমার বাড়িতেই থাকবে বলছে। এবার তুই বল, এই মেয়েটিকে আমার কুঁড়ে ঘরে কিভাবে নিয়ে যাব? আরে সঞ্জয়, তোর বাড়িতে নিয়ে যা,
ও ধনী পরিবারের মেয়ে, আমাদের মতো গরিব পরিবারে বেশি দিন টিকতে পারবে না। দেখবি কিছুদিন পরেই তোর বউ তোকে নিয়ে নিজের বাড়ি চলে যাবে। আরে বাহ, একদম ঠিক বলেছিস, আমি তাই করি। প্রদীপ সঞ্জয়কে এই বলে খুশি খুশি বর্ষার কাছে যায়। বর্ষা, আমি তোমাকে আমার বাড়িতে নিয়ে যেতে রাজি আছি, কিন্তু তার আগে তোমার জানার দরকার যে আমি কি কাজ করি। প্রদীপ, তোমাকে কিছু বলার দরকার নেই, কারণ আমি জানি তুমি একজন ফুচকাওয়ালা, আর আমি এটা জেনে শুনেই তোমাকে বিয়ে করেছি। বর্ষার কথা শুনে প্রদীপ অবাক হয়ে যায় এবং দুজনে সেখান থেকে নিজেদের বাড়ি ফিরে যায়। প্রদীপ বাড়ি পৌঁছে বর্ষাকে বলে, বর্ষা, আমি জানি তুমি এত ভালো ঘরের মেয়ে হয়ে কখনো এই বাড়িতে থাকতে পারবে না, তাই তোমার কথা ভেবেই আমি তোমাদের বাড়িতে থাকার কথা বলছিলাম। দেখো প্রদীপ, স্বামীর ঘর ছোট হলেও সেটা আমারই, তাই তোমাকে এসব নিয়ে চিন্তা করতে হবে না, আমি এখানে ঠিক অ্যাডজাস্ট করে নেব। বর্ষা প্রদীপকে এই বলে সেখান থেকে চলে যায়। এভাবে দেখতে দেখতে কয়েকদিন কেটে যায়। প্রদীপ নানা রকম ভাবে বর্ষাকে তাদের বাড়িতে যাওয়ার কথা বলে, কিন্তু বর্ষা কিছুতেই রাজি হয় না। এরকমই একদিন প্রদীপ রাস্তায় ফুচকা বিক্রি করছিল, তখনই সঞ্জয় সেখানে আসে। কি রে ধনী বাড়ির জামাই, এত প্ল্যানিং করে গ্রাম প্রধানের মেয়েকে বিয়ে করলি, কিন্তু বিয়ের পরেও সেই ফুচকা বিক্রি করতে হচ্ছে? হ্যাঁ সঞ্জয়, আমি সেটাই ভাবছি যে গরিব হওয়ার সাথে সাথে আমার ভাগ্যটাই খারাপ, তাই ধনী বউ কপালে জুটলেও ধনী হওয়া আমার কপালে নেই। প্রদীপ সঞ্জয়কে এই বলে অনেক দুঃখী হয়ে যায়। তখনই সঞ্জয় প্রদীপকে বলে, প্রদীপ, এই ছোট্ট বিষয় নিয়ে এত দুঃখী হওয়ার কি আছে? বর্ষাকে বিয়ে করে তো ধনী হওয়ার স্বপ্ন পূর্ণ হয়নি তো কি হয়েছে? এর মানে এটা তো নয় যে পৃথিবীতে আর কোনো ধনী মেয়ে নেই। সঞ্জয়, তুই কি বলতে চাইছিস? আমার তো কিছুই মাথায় ঢুকছে না। প্রদীপ, আমি নোটিস করেছি যে তোর মধ্যে মেয়ে পটানোর ভালোই ট্যালেন্ট আছে। যে কোনো মেয়ে তোর প্রেমে পড়তে পারে, তাই ধনী হওয়ার জন্য তুই নতুন কোনো মেয়ের সন্ধান কর। সঞ্জয়ের কথা শুনে প্রদীপ অবাক হয়ে যায়, কিন্তু সে ধনী হওয়ার জন্য এত বেশি পাগল ছিল যে সে বর্ষার কথা না ভেবেই ধনী পরিবারের মেয়ের সন্ধান করতে থাকে। এভাবে কয়েকদিন কেটে যায়। কিছুদিন এভাবে খোঁজার পর প্রদীপ চন্দনা নামের এক মেয়েকে পটিয়ে ফেলে। চন্দনা, তোমাকে গার্লফ্রেন্ড রূপে পেয়ে আমার ভাগ্য খুলে গেছে। তোমার মতো মেয়ে ভবিষ্যতে আমার বউ হবে, সত্যি আমি কখনো ভাবতে পারিনি। কি বললে প্রদীপ? আমি তোমার বউ হব? সত্যি? তুমি মজা করার অন্য কোনো জায়গা পেলে না? তোমার মতো ফুচকাওয়ালা বয়ফ্রেন্ড বানিয়েছি শুধুমাত্র ঘুরে বেড়ানোর জন্য, স্বামী বানিয়ে তার সঙ্গে থাকার জন্য নয়। কি বললে? তুমি আমাকে বিয়ে করবে না? তাহলে কিছুদিন আগে কেন আমাকে বলেছিলে যে তুমি আমাকে ছাড়া বাঁচতে পারবে না? কারণ প্রদীপ, তখন আমি জানতাম না যে ধনী হওয়ার জন্য তুমি বর্ষা নামের এক ধনী পরিবারের মেয়েকে বিয়ে করেছো, কিন্তু সে তোমাকে তাদের বাড়িতে নিয়ে যেতে রাজি নয়, তাই তুমি আমার সঙ্গে প্রেমের নাটক করছো। ছি ছি প্রদীপ, তুমি এতটা খারাপ হবে আমি কোনোদিনও ভাবতে পারিনি। চন্দনার মুখে এই কথা শুনে প্রদীপ অনেক দুঃখী হয়ে যায় এবং বর্ষার সঙ্গে সে যে কতটা খারাপ ব্যবহার করেছে সেই কথা ভেবে মনে মনে আফসোস করতে থাকে। আমাকে ক্ষমা করে দাও চন্দনা, সত্যি আমি বর্ষা আর তোমার সঙ্গে খুব খারাপ ব্যবহার করেছি, তাই এখন নিজের ভুল শুধরে ধনী হবার স্বপ্ন না দেখে আমি বর্ষার সঙ্গে নতুন করে জীবন শুরু করতে চাই। প্রদীপ চন্দনাকে এই বলে বাড়ি ফিরে আসে। সে বাড়ি এসে দেখে বর্ষা তার ব্যাগ প্যাকিং করে বাপের বাড়ি যাওয়ার জন্য তৈরি হচ্ছে। বর্ষা, তুমি কোথায় যাচ্ছ? প্রদীপ, আমি বাপের বাড়ি চলে যাচ্ছি, আর কখনো তোমার জীবনে ফিরে আসবো না। কেন বর্ষা, আমি কি এমন করেছি যে তুমি এভাবে আমাকে ছেড়ে চলে যাচ্ছ? প্রদীপ, কিছুদিন থেকে তোমার আচরণ একটু অন্যরকম মনে হচ্ছিল, তাই আমি সঞ্জয়কে ভালোভাবে জিজ্ঞাসা করাই তার কাছ থেকে সব খবর পেয়ে গিয়েছি। তুমি ওই চন্দনাকে বিয়ে করে সুখের সংসার করো, আমি বাপের বাড়ি গিয়ে তোমাকে ভোলার চেষ্টা করব। বর্ষা, তোমার সঙ্গে খারাপ ব্যবহার করায় সত্যি আমি অনেক দুঃখিত, কিন্তু তুমি এভাবে আমাকে শাস্তি দিও না। তুমি যদি এভাবে আমাকে ছেড়ে চলে যাও আমি বাঁচতে পারবো না। প্রদীপ বর্ষাকে এই বলে তার ভুল স্বীকার করে ক্ষমা চাইতে থাকে। বর্ষা তার স্বামীর এরকম পরিবর্তন দেখে তাকে ক্ষমা করে দেয় এবং দুজনেই তাদের ছোট বাড়িতে সুখে শান্তিতে জীবন কাটাতে থাকে।